গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। প্রতিদিন তো গুড মর্নিং বলে ব্লগটা শুরু করি, আজকে ভাবলাম গুড ইভিনিং থেকেই ব্লগটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আজকের দিনটা কি বলে নিই। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, বাজে সন্ধ্যে 6টা। তো আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার পায়ের সামনে পুটু ঘুমাচ্ছে, দেখছোই। ও অ্যাকচুয়ালি ঘুমায় ও সারা খাট জুড়েই, মানে কখনো আমার মাথার কাছে, কখনো পায়ের কাছে, কখনো আলমারির মাথায়। তো যখন শুয়েছিল তখন আলমারির মাথায় ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোন ফাঁকে এসে আবার আমার পায়ের কাছে শুয়েছে। ওর পায়ের কাছটা যে কি পছন্দের জানি না, ও পায়ের কাছে শুতে খুব ভালোবাসে। পুটু পটকা দুজনেই, মানে দুজনকে যখন একসাথে রাখতাম তখন দুই ভাই ওরকম পায়ের কাছে বেশিরভাগ সময় ঘুমাতে ভালোবাসতো। তো পুটু সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আগে ওকে একটু আদর করে নিচ্ছি। এত কিউটভাবে শুয়ে থাকে না, আদর না করে পারা যায় না, তাই ওকে একটুখানি আদর করে এবার এখন বিছানা থেকে নামবো, নেমে ফ্রেশ হবো, হয়ে যাব সন্ধ্যে দিতে। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আমার সন্ধ্যে 6টা থেকে রাত্রি পর্যন্ত আমার নাইট টাইম রুটিন, আমার সংসারের কাজকর্ম কী কী আমি করে থাকি সেগুলো তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে তো একটু ঝিমঝিম লাগে, তো সেই ঝিমুনিটা কাটানোর জন্যই আগে চোখে মুখে ভালো করে জল দিয়ে নিচ্ছি। আর এখন তো হালকা হালকা গরম পড়েই গেছে। এতদিন ঠান্ডা ছিল, চোখে মুখে জল দিতে একটু কষ্ট হতো ঠান্ডা ঠান্ডা জলে, বাট এখনের জলটা বেশ সুন্দর গায়ে সয়ে যায়, বেশ আরামও লাগে। এরপরে তো ট্যাঙ্কির জলগুলো পুরো গরম হয়ে যাবে, তখন আবার আরেক কষ্ট, তখন আবার ফ্রিজের জল মানে দিয়ে মুখ ধুতে পারলে একটু ভালো হয় এরকম লাগবে। কিন্তু সবসময় তো আর ফ্রিজের জল অ্যাভেলেবেল থাকে না, মানে খাওয়ার জন্যও রাখতে হয়, তো সেই কারণে কি আর হয় না, ট্যাঙ্কির জলেই মুখ ধুতে হয়। তো যাই হোক, আমি ভালো করে মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার ঠাকুর ঘরে, সন্ধে দিয়ে নেব। দেখলেই বন্ধুরা, সন্ধে দেওয়া আমার কমপ্লিট। এবার সারা ঘরে ধূপ দেখিয়ে নেব। আর এই সন্ধেবেলাতে যদি একটুখানি ধুনো দেওয়া যায় ঘরে, খুব ভালো হয়। এখন তো প্রায় গরমকাল পড়েই গেছে, তো নানান রকম পোকামাকড় আর খুব মশার উপদ্রব হয়েছে, জানলা দরজা খোলা রাখাই যায় না। আর আমি আজকে একটা ব্লান্ডার করেছি, সেটা হচ্ছে বোনের ঘরে জানলাগুলো খুলেছি কিন্তু বন্ধ করতে একদম ভুলে গেছি। আর বোন যেহেতু নেই, ওই দিকটা আর খেয়ালও করা হয়নি। ঘরের দরজাটা পুটুর জন্য সবসময় বন্ধ করে রাখা হয়, তো সেই কারণে আর কি পরে খেয়ালও করিনি, যার কারণে জানলাগুলো খোলা ছিল একদম সন্ধে অবধি। তোমরা দেখতেই পেলে, দরজা খুললাম পরে দেখছি যে জানলা খোলা রয়েছে। তো মশা তো একদম পুরো ঢুকে মশার বাসস্থান ঠিক গড়ে নিয়েছে। তো তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে এসে জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর দেখো, ওই পুচকিগুলো মানে বাড়ি ছাড়া একটুও হয় না, জানে এখানে খাবার আদর সব কিছুই পাবে, সেই কারণে চুটকিগুলো আর কি সব সময় আর কি আমার আগু পিছু ঘুরে। জানলা যতক্ষণ দিনের বেলা খোলা থাকে ও তো ঘরের মধ্যেই থাকে, সোফাতে ঘুমায়, কেউ ওই সাইডে যে বেঞ্চিটা রয়েছে ওখানে ঘুমায়, যে যার মতন সেট আপ করে নিয়েছে। আর রাত্রিবেলা তো ওদের ব্যালকনিতে জায়গা করাই আছে, ওখানে ঘুমায়। আর খাওয়া দাওয়া তো রয়েছেই। তো আমি সন্ধে দিতে পারছি না, মানে তুলসী মঞ্চে যে ধূপকাঠিটা দেবো সেটা দিতে দিচ্ছে না, আমাকে এতটাই ডিস্টার্ব করছিল, কারণ কি একটু খাবারের জন্য। তো আমি সন্ধে দিয়ে ওদেরকে একটু খেতে দিলাম। আর সত্যি বলতে জানো তো, আমাদের পক্ষে যদি পসিবল হতো ওই পুচকিগুলোকেও আমি আমার পুটু পটকার মতন করে ঘরে রেখে ওদেরকে বড় করতাম। আমাদের চাওয়া পাওয়া তো কিছু হবে না, পুটু পটকা ওদেরকে মেনে নেবে না। এখন ছোট আছে, কোনো অসুবিধা না হলেও বড় যখন হবে তখন মারামারি হবে, তো সেই ভয়ে আর কি সেই সাহসটা দেখাতে পারছি না। তো যাই হোক, দেখো এখানে আমি ওপরে এসে বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর দেখো আমার জ্যান্ত শোপিসটা এই ফ্রিজের ওপরে বসে রয়েছে। ও রোজ এখন দেখছি ফ্রিজের ওপরে বসে থাকে, ঘুমায়। আমি কখনো কখনো এমনও হয় জানো তো, আমি খুঁজে বেড়াই সারা বাড়ি যে কোথায় গেল কোথায় গেল। আর সাদা রং তো, আর পর্দার রঙগুলো সাদা, ফ্রিজের কভারটাও সাদা, সব কিছুর সাথে না মিশে যায়। আমি ঠিক মানে আইডেন্টিফাই করতে পারি না যে ও ওখানে শুয়ে আছে। মানে মাঝে মধ্যে না প্রচণ্ড টেনশানে পড়ে যায়। তো এরকমভাবে চুপচাপ শুয়ে থাকে। তো ওরমভাবে শুয়েছিল দেখে ওকে একটুখানি ওর পিছনে একটু লাগছিলাম, তারপর চা বসিয়ে দিলাম, দিয়ে এখন ওনাকে নিয়ে এসেছি সে বারান্দায় একটু ঘোরাতে। সকালবেলা তো এত রোদ আসে না, এই সামনের বারান্দাটাতে একটু দাঁড়ানো যায় না, মানে গরমের রোদ তো এখন তো আর শীতকাল নেই যে রোদটা ভালো লাগবে, মানে বেশিক্ষণ দাঁড়ালেই না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সকালবেলা এখন আর নিয়ে আসতে পারি না, তো ওই জন্য রাত্রিবেলা নিয়ে এসেছি। আর কিছু একটা গান চলছিল, তো ওই গানের তালে তালে আমিও দুলছিলাম, ওকেও দুলাচ্ছিলাম।
তো এইভাবেই আমাদের সন্ধ্যেটা কাটে, খুনসুটি, আড্ডা, হাসি, মজা, মানে ওদের দুটোকে নিয়ে হাজব্যান্ডও বাড়ি চলে আসে, এই করেই আমাদের সন্ধ্যেটা চলে যায়। ওদেরকে নিয়ে ওদের সাথেই টাইম স্পেন্ড করতে করতে, সাথে করে সংসারের কাজকর্ম তো আছেই, সেগুলো ফাঁকে ফাঁকে তো করতেই হয়। তো দেখো আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম, আর এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। তো চাটা নিয়ে এবার নিচে যাব, মাকে দিয়ে আসবো, তারপর আমি বসে একটু শান্তিমতো চা খাবো। সন্ধেবেলায় এই যে টাইমটা, এটা শুধুমাত্র আমার, এই টাইমে কারুর ভাগ নেই, আমি একা আমার নিজের মতন করে সময় কাটাই। সারা দিনের মধ্যে একটা টাইম থাকা দরকার নিজের জন্য, তো সেইটা হচ্ছে এই সন্ধেবেলার টাইমটা। চা খেতে খেতে ট্যাপটা একটু স্ক্রোল করছিলাম, একটু পরেই পটকা চলে আসবে, পুটুকে খাঁচায় ঢুকিয়ে দেবো, তারপরে আবার পটকাকে নিয়ে বাকিটা সময় কাটবে। 이거죠? হ্যাঁ কি যে বসো বসো তাম্পি হয়েছে, তাম্পি। হুম 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 আয় এনে। ইয়ে বাবা, ইয়ে বাবা, আম লাগছে। ও বাবা গো, ও বাবা গো, আমার হুয়ো বাবা, আমার হুয়ো বাবা। এই ও বুকুই, তো শব্দটা এত সুন্দর না। গুন্ডা গুন্ডা তো গুন্ডু বাবা, গুন্ডু। কি আছে সোনা? সোনা ছোনার তো কোশেলা তুমি বছো। আমার দৈত্যাকার হাসি শুনে তোমরা কেউ প্লিজ ভয় পেও না, হ্যাঁ। ওইভাবে হেসে নিজেই ভাবছি এটা কি ধরনের হাসি হাসলাম, পুরো দৈত্যের মতন হাসির আওয়াজটা। তো যাই হোক, হাসির কারণটা তোমাদেরকে বলি। আসলে আমার পটকা ভীষণ ভীতু, ও যদি কনসেন্ট্রেট দিয়ে কোনো জিনিস ও পর্যবেক্ষণ করে, সেই সময় যদি একটা সামান্য আওয়াজও হয় তাতেই ও চমকে ওঠে। তো কিছু একটা ও ভালো করে নোটিস করছিল, আর সেই সময় আমি জাস্ট হাতটা ওর সামনে নিয়ে গেছি, তাতেই ওরকমভাবে লাফিয়ে উঠেছে। তো এরকম সিচুয়েশন দেখে হাসি পাবে না তোমরাই বলো। তো এখন কি চলছে বলো তো, ওর ভয়েসটাই আমরা রেকর্ডিং করে রাখি আর এরকম অ্যালেক্সাতে চালাই, দেখি ওর রিয়াকশানটা কী হয়। বললাম না, ওদেরকে নিয়েই আমাদের সন্ধ্যেটা চলে যায়, এটাই হচ্ছে আমাদের এন্টারটেনের মাধ্যম আর কি, মানে ওরাই আমাদের এন্টারটেন করে রাখে সব সময়। তাছাড়াও ইউটিউবে অনেক রকম ক্যাট ভয়েস পাওয়া যায়, তো সেইগুলো চালিয়ে চালিয়ে দেখা হচ্ছে ওর রিয়াকশানটা কী হয়। তো রিয়াকশান তো তোমরাও দেখতে পেলে। তো ওর প্রথম একটু কিউরিয়াস হয়, তারপরে আর কোনো ইন্টারেস্ট দেখায় না, বুঝতে পারে যে বাবা মা খেলা করছে ওর সাথে। তো ওরকমভাবেই ঘুরে ঘুরে বেড়ায় আর আমরা ওর সাথে ওরকম মজা করি। তো যাই হোক, ও ঘুরছিল আর আমাদের কিছু অফিসিয়াল কাজ ছিল, তো হাজব্যান্ড আমি দুজনে মিলেই সেই কাজটা করতে হতো, সেই জন্য বসে পড়লাম দুজনে মিলেই। কাজটা কমপ্লিট করে নিয়ে এখন একটু পটকাকে আবার আদর করতে বসেছি। তো ওকে তো সারাদিন পাই না, তো রাত্রিবেলাটা আমি ওকে খুব খুব আদর করি।
পটকা কিন্তু ভীষণ চঞ্চল। পুটু যেরকম আদর খায়, আদর নেয়, আদর দিতে জানে, কিন্তু পটকা আবার সেরকম না। আমার দুটো বাচ্চা দুরকম টাইপের। পুটু খুব আদর খেতে ভালোবাসে, পটকা আবার অত আদর বা চটকা ওগুলো পছন্দ করে না একদম। তো আমি ওকে এখন কি করছিলাম বলো তো, একটা ভিজা ব্রাশ দিয়ে, মানে ব্রাশটা যেটা দেখছো ওটা আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো আমি এটা ইনস্টাগ্রামে একটা হ্যাক দেখেছিলাম যে ভিজা ব্রাশ দিয়ে বিড়ালের গা একটুখানি আঁচড়ে দিলে না ওরা ফিল করে যে ওদের মা জিভ দিয়ে আর কি গা চেটে দিচ্ছে, যেটা ছোটোবেলায় ওরা করে থাকে, মানে মা বিড়াল বাচ্চাদেরকে ওরকমভাবে গা চেটে দিয়ে থাকে, অনেক বড় বয়স অবধিও করে দেয়। তো সেই জিনিসটা আমি এই ইনস্টাগ্রামে একটা হ্যাক দেখেছিলাম, তো ওটা দেখেই আর কি ট্রাই করছি। আজ 3-4 দিন হয়ে গেল। তো সত্যি বলছি ওরা খুব আরাম পাচ্ছে, পুটু পটকা দুজনকেই করছি, তো ওরা খুব আরাম পাচ্ছে এটাতে। তো পটকা যখনই রাতে আসে তখন ওকে ওরমভাবে করে দেওয়া হয়। তোমরা তো দেখতেই পেলে খুব আরাম পায়। তোমাদের বাড়িতেও এরকম পেটস থেকে থাকলে, মানে মেনলি বিড়াল থেকে থাকলে, আমি তো কুকুরের ব্যাপারে অতটা জানি না, কারণ অতটা মানে যেটা আমার ঘরে রয়েছে সেটা নিয়ে বেশি রিসার্চ হয় আর কি। তো বিড়ালের ব্যাপারে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের বাড়িতেও যদি পেট থেকে থাকে, মানে ক্যাট পেট থেকে থাকে, তো অবশ্যই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, ওরা খুব আরাম পায় এতে। তো যাই হোক, তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। রাতের আজকে একটু ডিনার বানাতে হবে, একটু স্পেশাল কিছু বানাবো, যেহেতু মঙ্গলবার নিরামিষ। সকালবেলা না আমি সেরকম কিছু রান্না করিনি, ডাল আর আলু পোস্ত করেছিলাম। ভালো লাগছিলো না রান্নাবান্না করতে, সব দিন তো সমান যায় না। তো ভাবলাম ঠিক আছে বিকেল থেকে ব্লগ করবো, বিকেলবেলা একটা ভালো কিছু বানানো যাবে। তো রান্নাঘরে এসে আগে বাসনের ঝুড়িটা খালি করে বাসন টাসনগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে এবার ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা প্রেশার কুক করতে দিলাম। ছোলার ডালটা প্রেশার কুক হয়ে গেছে। তারপরে দেখো এখন কড়াই গরম করে কড়াই সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে ছোট্ট ছোট করে কেটে রাখা আলু। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে মাঝখানটা একটু ফাঁক করে দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করে রাখা আদা। আদা কাঁচা লঙ্কা আমি বাটিনি, কারণ অত সময় ছিল না, তাড়াতাড়ি করে রান্না করেছি। তো আদাটা গ্রেট করেই দিয়ে দিয়েছি। তারপরে একটু সামান্য জল দিলাম যাতে করে আলুটা আর কি লেগে না যায় নিচ দিয়ে। তো জলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হিং। দিয়ে ভালো করে মশলাটা দেখো কষিয়ে নেব এবার ঢাকা চাপা দিয়ে। আলুটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এখানে আমার মশলাটা ভালো মতো কষে গেছে আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো মুঠো ভরে কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা দিয়েও একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো হচ্ছে ডালটা। ডালটা দেখতেই পেলে আমি কিন্তু একদম ওভারকুক করে নিইনি, একদম মানে সেদ্ধও হয়েছে আবার একদম গলে গেছে তাও না। তো এইভাবেই খেতে কিন্তু ছোলার ডালটা বেশি ভালো লাগে। ওভারকুক হয়ে যায়, আমি অনেক জায়গায় দেখেছি যে ওভারকুক করে ফেলে, ওটা আবার ভালো লাগে না, একটু মুখে দানা দানা পড়বে, ওটা বেশি ভালো লাগে খেতে। আর রাতের বেলা করছি যেহেতু না, আমি নারকেলটা স্কিপ করেছি, কারণ সমস্যা হতে পারে আমার হাজব্যান্ডের মেনলি, তো সেই জন্য নারকেলটা দিইনি। আর লাস্টে দেখো নামানোর আগে দিলাম আর একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে ছোলার ডালটা। আর দিয়ে দিলাম ঘি, গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু হাতা দিয়ে ম্যাশ করে দিলাম, যাতে একটু থকথকে হয় ব্যাপারটা, মানে ঘন হয় যাতে করে। ছোলার ডালের সাথে রুটি তো ভালো লাগেই, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক, পরোটা বানাই। সকালে তো একদম সিম্পল সাদামাটা রান্না করেছিলাম, তোমাদের তো বলেছি। তো একবেলা সাদামাটা খেয়েছি, রাতের বেলা আর ইচ্ছা করছে না। ভাবলাম ঠিক আছে অল্প তেল দিয়ে আর কি আমি পরোটাটা বানাই। তো একদম দেখো এই যে একটা সিলিকনের ব্রাশ আছে আর একটা পটের মধ্যে না আমি তেল রেখেই দিই, শুধুমাত্র এটা পরোটা ভাজার জন্য। অল্প অল্প করে তেল নিয়ে নিয়ে ব্রাশ দিয়ে আর কি পরোটার গায়ে বুলিয়ে দিচ্ছি, আর গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সেঁকে সেঁকে পরোটাগুলো ভেজে নেব। বিশ্বাস করো একদম কিন্তু তেল চিপচিপ করে না, যে পরোটা যে তেল চিপচিপ হতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এরমভাবে ব্রাশ বুলিয়ে বুলিয়েও কিন্তু সুন্দরভাবে পরোটাটা ভাজা যায়। শুধু কি একটু ধৈর্য ধরে গ্যাসটা কমিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ অল্প তেল থাকে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা একদম শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে একটু ধৈর্য ধরে। তো দেখো আমার পরোটা ভাজাও হয়ে গেছে। এইবারে রাতে ডিনারটা সার্ভ করে নিয়েছি, ছোলার ডাল আর হচ্ছে পরোটা, আর সাথে হাজব্যান্ড নলের গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে, তো সেটাও সার্ভ করব।
খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। পরের দিন সকালে উঠে রান্না করার জন্য একদম রান্নাঘর আমার প্রস্তুত। রান্নাঘর যদি অগোছালো থাকে না, পরের দিন সকালে উঠে খুব সমস্যা হয়ে যায়। তো আমি কখনো সেটা করি না, চেষ্টা করি রাত্রিবেলায় সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রাখার। দেখতেই পেলে খাওয়া দাওয়া সেরে সমস্ত রাতের যা কাজকর্ম ছিল, মানে রান্নাঘর ক্লিনিং, ঘর দুয়ারগুলো একটু আগোছালো হয়েছিল, সেগুলো সব ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিলাম, যাতে কালকে সকালবেলা উঠে একদম সুন্দর পরিষ্কার পরিপাটি ঘর দেখতে পারি। আর ঘুম থেকে উঠে পরিষ্কার পরিপাটি রান্নাঘর দেখলে না কাজের এনার্জিটাই দ্বিগুণ হয়ে যায়। তো প্রতিদিনই রান্নাঘরটা আমি এভাবে ক্লিন করে রাখি, আজকেও তার অন্যথা হয়নি। রান্নাঘর ক্লিন করে এখন যাব রুমে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রেশ হয়নি এখনও, ফ্রেশ হব, নাইটিটা চেঞ্জ করে ফেলবো। বাসন মাজতে গিয়ে এক ঝুড়ি দেখো বাসন হয়েছে। একটু রান্নাবান্না করলে বাসন হয়, তো বাসন মাজতে গিয়ে না পুরো একদম নাইটিটা ভিজে গেছে। আর আমার খুব বাজে অভ্যাস, যতই আমি কাপড় হাত মোছা রাখি না কেন, ওই জলে হাত দিয়ে বারবার নাইটিতে হাত মুছে ফেলি। তো ওই করে করে আমার প্রচুর নাইটি বেরোয় আর কি রান্নাবান্না করার পরে। মানে রান্নাবান্না করলেই আমার নাইটি চেঞ্জ করতেই হবে, এই হাত মোছা অভ্যাসটা আর যায় না। তো এটা খুব বাজে অভ্যাস, চেঞ্জ করতে পারি না, কি করব। তো যাই হোক, চলো, রাতের খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো। আর ছোলার ডালটা একদম সিম্পলভাবে করেছি ঠিকই, কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। নারকেল করলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, চলো এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে যাই। বাজে কটা বলো তো, 12:15। আবার কালকে সকাল সকাল উঠতে হবে। হাজব্যান্ড কালকে একটু সকাল সকাল বেরোবে, মানে ও 8টা নাগাদ অফিস বেরিয়ে যাবে। তার মানে আমাকে অনেকটাই সকালে উঠতে হবে। সেই জন্য যাতে কালকে সকালে বেশি প্রেশার না পড়ে, ওই জন্য ছোলার ডালটা একটু বেশি করে রাখলাম, যে কালকে সকালে 2টো রুটি করে দিলেই হয়ে যাবে। কিন্তু উঠে তো রুটিটা করে দিতে হবে, আর বাসি ঘরে তো সেগুলো কিছু করা যাবে না। এই মানে বাসি বিছানা তুলে ঘর ঠর ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রুটি করে দিতে হবে। তো এইসব করতে তো একটু সময় লাগবেই, তো একটু তাড়াতাড়ি উঠবো সেই জন্য। তো চলো, অনেক বক করলাম, অনেক কথা বললাম। কেমন লাগলো তোমাদের আজকে সন্ধ্যে থেকে রাত অবধি আমার সব কাজকর্মগুলো? সব দিন তো একরকম যায় না, কিন্তু বেশিরভাগই এই কাজকর্মগুলোই আমার থাকে রাতের বেলা। আজকে শুধু রান্নাটা করলাম, কিন্তু অন্যান্য দিন রান্না থাকে না, আমি দিনের বেলাতেই রান্নাটা করে রাখি। অন্যান্য দিন রুটি করি, আজকে একটু অন্যরকম করলাম আর কি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আর এইভাবে ভালোবাসা দিতে থেকো, এইভাবে পাশে থেকো, যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি, তোমাদেরকে সঙ্গে নিয়ে, এবং অনেক মানুষের মনে অনেকটা জায়গা করে নিতে পারি। শুধু এই প্রার্থনাটুকুই করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কয়েকটা সংখ্যাই বাকি আছে 1K হতে, তো প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব 1Kটা করে দাও। আর এটাই একটা ইউটিউবারের জীবনে সবচেয়ে বড় একটা মাইলস্টোন। 1Kটা হয়ে গেলে না মানে একটা শান্তি আর কি পাই। 1Kটা যত তাড়াতাড়ি সম্ভব করে দাও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অলরেডি রয়েছে, তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। চলো, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।